তো জোনাল ম্যানেজার হয়ে আমি কাজ করছি যখন এক সময় আমি দেখছি একদিন আবেদ ভাই, আমিন ভাই আরও কাছাকাছি আমরা আসলাম হেড অফিসে। আগে তো ফিল্ডে থাকতাম, হেড অফিসে আসলাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি আরডিপিতেই আমি থাকবো। আবিদ ভাই চাচ্ছিলেন সেই ইয়ের থেকে আমাকে, তোমাকে আরডিপির জন্যই তৈরি করছি। অনেকবার উনি বলেছে তুমি আরডিপিতেই থাকবা, কারণ 85-এ আমি যখন আবার যশোর চলে গেলাম তখন একবার পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি আরডিপিতে থাকবো নাকি অন্য প্রোগ্রামে থাকবো, এটা ঠিক করতে হচ্ছে। আমি ঠিক করছি নিজে নিজে। আমি আবিদ ভাইকে বললাম যে আমি ট্রেনিং প্রোগ্রামে চলে যাই, আমাকে দিয়ে দেন, আমি আরডিপিতে আর থাকবো না। বলছে তোমাকে আরডিপিতেই থাকতে হবে, তোমাকে আমি আরডিপির জন্য ডেভেলপ করছি, ইউ উইল হ্যাভ টু বি উইথ আরডিপি। ঠিক আছে, অনেকে বোঝা, অনেক লেনদেন হলো আবিদ ভাইয়ের সাথে, অনেক কড়া কথা বললাম আবিদ ভাইকে। আবিদ ভাই বলে তুমি আরডিপিতে থাকো, আমি বললাম আমি ব্রেকেই থাকবো না, আমি আপনার এই ব্রেকেই থাকবো। আপনি বলেন ইনস্টিটিউশন বিল্ডিং হয়েছে আবিদ ভাই, তাহলে আমার মধ্যে এই জিনিসগুলো ঘটে কীভাবে? তাহলে ইনস্টিটিউশন বিল্ডিং হয়, ইনস্টিটিউশনে তো ব্যক্তির ইচ্ছায় কিছু হয় না, এটা তো হয় ইয়ের ইচ্ছায়, সিস্টেমের। তাই আমার এই ক্ষেত্রে তো সিস্টেম হচ্ছে না, আমি 10 বছরের ব্রেকের কর্মী, তা আমার মধ্যেই যদি সিস্টেমে হচ্ছে না, ইন্ডিভিজুয়াল যদি আমাকে ডিপ্রাইভ করতে পারে, তাহলে আপনার অনেক নতুন লোক অনেক জায়গায় কীভাবে হচ্ছে আপনি টেরই পাচ্ছেন না। আমি সেই ব্রেকে থাকবো না, তুমি ছুটিতে যাও। আমি বলে আমি ছুটির থেকে এসেছি, 3টা চাকরি আমি নিয়েছি, আপনি এখন বাছাই করেন, পকেট থেকে বের করছি কোনটা আমি জয়েন করব, খেয়ারে, অক্সফামে এবং টেরিডেস হোমসে। আপনি বলেন আমি কোনটাতে জয়েন করব, আমি আপনি দিলে আমি এখন জয়েন করবো। তুমি যাবাই না, কোথাও যাবো না, ইউ উইল বি আমি এমনও বলেছিলেন যে আই এম রেডি টু লুজ হিম ফর ইউ। তোমাকে কদিনের মধ্যে আমি উইদিন 6 মান্থ ইউ উইল গোয়িং টু বি দ্য রিজিওনাল ম্যানেজার, ফার্স্ট রিজিওনাল ম্যানেজার অফ আরডিপি ইতে। তো তখনই আমাকে ওইভাবে প্রমোশন দিয়ে জামালপুর পাঠিয়ে দিল। তো ফ্ল্যাশব্যাকে বললাম একটা কথা, আবেদ ভাইয়ের সাথে আমার সাংঘাতিক কেমিস্ট্রি ছিল, সব কর্মীদের সাথে আবেদ ভাইয়ের কেমিস্ট্রি ছিল। আমি যেহেতু আমার কথা বলছি, মনেই হয়নি যে উনি আমার সুপারভাইজার। আমার উপরেও কিন্তু সুপারভাইজার আছে একজন, আমিন ভাই, কিন্তু আবেদ ভাই নিজে নিজেই ডাকতেন, আসো দেখি। আমি যখন ওই গোয়ালন্দে ছিলাম 6 মাসের ইয়ের জন্য, তো বলো তুমি প্রত্যেক শনিবারে তুমি আমার সাথে, রবিবার আমার সাথে দেখা করবা। আর এইভাবে দেখা করলে তো খারাপ দেওয়া যায়, করিম ভাই কি ভাববে? বলো কিছুই ভাববে না, তুমি কাজ নিয়ে আসছো। আমি কি ওখান থেকে এরিয়া ম্যানেজার হিসেবে প্রতি সপ্তাহে সপ্তাহে আমার কাজ থাকবে আবিদ ভাই? আমি আপনার সাথে আমি দেখা করবো না, অত তাড়াতাড়ি আমি যখন আসি এতে তখন আপনার সাথে দেখা করবো, কিন্তু তুমি খবর দিবা কী হচ্ছে। কারণ আরডিপির থেকে পুরোপুরি আরডিপি হওয়ার জন্য যে ফেজটা চলছিল, নতুনভাবে কী কী এলিমেন্ট হইতে হবে, ব্রাঞ্চগুলোতে কী কী হইতে হবে। আমি একবার বলছিলাম রাইট ভাই, একদিন আমি যখন আসছি ঢাকায়, তখন এতগুলো উনি ইয়ে দেখাচ্ছে আমাকে আমার বিরুদ্ধে, এই শ্রমজীবী সদস্যদের ওই ব্রাঞ্চের অনাস্থা। তো এই যে তোমার বিরুদ্ধে এইগুলো আসছে সব শ্রমজীবীরা দিছে। আমি বলছিলাম না আপনাকে, আমি ব্রেকের এইগুলো পলিসি যদি করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে আমি গেলেই ওভারডিউ বাড়বে, গেলেই সেভিংসের পরিমাণ কমে যাবে, তাহলে কিন্তু সমস্যা হবে। আর প্রতিদিনই দেখতাম সকালবেলা একটা ইনভেলাপ আমার টেবিলে, ভোরবেলা আসলে ইনভেলাপ, মানে এটার মধ্যে ব্লেড, কাপড়ের কাপড় প্রতিদিনই থাকে। তো আমি তো এগুলোর পাত্তা দিই না, আগের মতোই করছি। তা আবেদ ভাই বলে যে আবেদ ভাই তুমি ভয় পাও? আমি যে কখনোই না, ডু ইট, তুমি তাহলে তুমি বলো। এক সময় যখন দেখছি আবেদ ভাই বলছে যে ওনার সাইডে একটা ওয়াল ছিল, এই ওয়ালের মধ্যে দেখো কতগুলো এসছে, এতগুলো কাগজ। তো বলতেছে এগুলো কি? তোমার বিরুদ্ধে শ্রমজীবীদের অনাস্থা, তুমি শ্রমজীবীদের বিরুদ্ধে কাজ করো, তুমি সমাজের শত্রু, তুমি হলো গরিবের শত্রু। তাই আমি বলছিলাম তো, বলে তাতে কি, তুমি তো আর ওখানে ইলেকশন করতে যাও নাই, ওরা তো আর ভোট দেবে না তোমাকে, সো হোয়াট। সো ওই রকমভাবে উনি মানে আমাকে প্যাট্রন করতেন সবসময়। প্রথম দিনেই জুনে জয়েন করেছিলাম, জুলাইয়ের 1 তারিখে ট্রেনিং ছিল, ওই দিনে আমাকে ওই সাভারে বলছে তুমি কিন্তু ব্রেকে থাকবা, এবং আমি থেকে গেলাম তখন থেকেই। তারপরে আমার ফ্যামিলির সাথে ওনার এমন বন্ধ ছিল, আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয় তখন ওই ভাবি, সারাত ভাবিকে বলে, উনি রেজাল্ট হলেই, এর আগেও রেজাল্ট হলে খোঁজ দিতে হবে ভাই, ওর মেয়ে কী করছে, বাচ্চাদের ছেলে ছোট, রেজাল্টটা কি জানো তো, ফোন করো তো। ভাবি ফোন করতেন, এসএসসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, ভাবি ফোন দিছে, ও তোমার মেয়ে, ওর মেয়ে কী করছে জিগা, আমার বউ ধরছে, বলো ও তো A+ পেয়েছে। এসএসসি পড়ার সময়ও একইভাবে ফোন করছে। তারপর একদিন আবেদ ভাইয়ের 75তম জন্মবার্ষিকী হয়, হেড অফিসে পালন করছি আমরা, তখন আমি দেখি কি আমাদেরকে দাওয়াত করেছে হেড অফিসে। তা আবেদ ভাই দেখি ঘুরে ঘুরে একসময় দেখি যে আমার ছেলে মেয়েদের সাথে আবেদ ভাই কথা বলছে বউর সাথে, এসে আমাকে বলছে শোনো তোমার মেয়ে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়বে।
তো আমার মেয়ে কিন্তু সিদ্ধান্তই নেয়নি কোথায় পড়বে, আর আমরা তো কোনো ইনফ্লুয়েন্স করি না, কী পড়বে ও ঠিক করো। তো বলে যে, আমি বলে তাই নাকি? বলে হ্যাঁ, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়বে এবং বিবিএ পড়বে, এটা ঠিক আছে তো? বলে বলে হ্যাঁ। তো এবং সে কিন্তু ফুল ফ্রি স্টুডেন্টশিপে পড়বে, 4 পাইছে, তাহলে 5 জিবি 5+ গোল্ডেন এ পাইছে, তো হওয়ারই কথা। আমি আর বলি না যে আপনি বলা লাগবে, এমনিতে পাবে। সে বলছে তুমি মনে করবো না, তোমার জন্য পাচ্ছে, ও রেজাল্টে পাচ্ছে। আমি জানি আমি ভাই সেটা। তো খুব হাসাহাসি হলো। তো ঠিকই ও মেয়ে বিবিএ পাশ করলো, এবং ও গোল্ড মেডেল পেয়েছে, প্রেসিডেন্ট গোল্ড মেডেল, বুঝছেন, প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছে। তো আমার ছেলের বেলা তো এরকম উনি করছে। তো প্রত্যেকটা ইভেন্টে ওনার পারিবারিক যে সমস্ত অনুষ্ঠান হতো, বড় অনুষ্ঠান, পাবলিক গ্যাদারিং যেগুলো হতো, মানে ওগুলো আমার পরিবারকে সবসময় দাওয়াত করতো, যদিও আমি হেড অফিস থেকে তখন আড়ঙে অনেক দূরে। এবার বলি, ধরুন আমার এইভাবে আবিদ ভাইয়ের সাথে আমার অন্য রকমের সম্পর্ক, এবং সব কর্মীরাই মনে হয় একই রকমের ফিলিংস। আমি তো আমারটাই শুধু বুঝি। আমার ধারণা ছিল সবাইকে, যখন আমি ড্রাইভারকে যখন কথা বলি, ও আমার মতোই গল্প বলে, তাই না? ও মানে উনি সবার কাছেই ওনার রিচ ছিল। শুধু আমি ফিল করি মনে হচ্ছে আমি বুঝি অনন্য। আসলে যখন অন্যদের সাথে কথা বলে দেখি না, প্রত্যেকের মতো একই জিনিস। তো একটা লোকের এতগুলো কানেকশনের ইয়েগুলো, সুতা কোত্থেকে পাইল এই লোক? একই রকম সুতা দেখা যায় না, তাই না? মসলিনের মতো সুতা, হাজার হাজার সুতা। যে আবেদ ভাই যেন সবারই আবেদ ভাই, তাই না? এরকম আপনাদের কাছে যখন দেখছেন, সে আবেদ ভাই একই রকমের, কোন ঘটনা, বহু বছরের ঘটনা একই রকম শোনা যায়। এইরকমের একজন লোক, যে আমার সাথে যেটা হয়েছে, যেহেতু আমি পারিবারিকভাবেই এই রকমের আদর্শটা বোঝা এবং প্র্যাকটিস করা সহজ ছিল, আর গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি বলে, নিম্ন মধ্যবিত্ত পরিবার বলা যাবে। আমার বাবার জমি জমা সবগুলো ছেলেদের লেখাপড়ার জন্য, এগুলো সব ব্যবসা বাণিজ্য সবগুলো বাদ দিয়ে, কারণ আমাদের এলাকাটা খুব খারাপ, ছেলেপেলের একটু বড় হলেই ব্যবসাতে চলে যায়, সহজ, মাথায় থাকলে আর লেখাপড়াটা করেন। এই জন্য আমার বাবা বিজনেস, জমি কিছুই করতো না, ঘুমাইতেন আর খাইতেন, আর গান বাজনা করতে হলেও তার আগে তার গানের দল ছিল তার বাবার আমলে, ছোটোবেলায় এগুলো করতেন, ঘুরে বেড়াইতেন, তার নামে ফুটবলার খেলার টিম থাকতো, এইগুলো করে বেড়াইতেন, কালচারাল বিভিন্ন গান বাজনা নিজে করতেন, আমাদের শিখাইতেন। তো আমাদের রক্তের মধ্যে এগুলো ছিল। কিন্তু ব্যবসা আর কৃষি, ব্যবসা, এগুলো করবি না, করলে লেখাপড়া হবে না। তো আবেদ ভাই এই কারণে আমাদের মধ্যে ব্র্যাককে চেনা সহজ হয়েছে প্রথম থেকে। আর আমি চাকরিটার জন্য যেহেতু চাকরি করি নাই, বুঝে শুনেই থেকেছি, যেহেতু বোঝাবুঝিটা আগেই হয়ে গেছে, রেজাল্ট প্রবলেম সলভ, সুতরাং যাত্রা করা খালি। এনে সৎ থাকলে, আমি একবার সুকান্তাকে বলছিলাম যে ওই 3 মাস থাকলে, ভুলে গেছিলাম, সুকান্তা বলে যে এই যে 3 মাস আমাদের ব্রাঞ্চে গেছে, যে সুকেন্দা আমার একটা না, এই সিদ্ধান্তটা পুরোপুরি নেওয়া হয়নি এখনো, আমি থাকবো, বেডিং খুলে ফেলেছি, কিন্তু এখনো কিছু না কিছু দ্বিধা হয়। দাদা একটা গত মিটিংয়ে গেলাম, রাতের বেলায় ইন্ডিভিজুয়াল মিটিং করলেন, সবার সাথে কথা বললেন, মজার কথা বললেন দাদা, সকালবেলা থেকে এই লোকের টার্মিনেট হয়ে গেল। উনি ম্যানেজার হালিম সাহেব, উনি কি একটা ব্রাঞ্চের নাম ছিল ভিঙ্গারগাঁর কাছে, উনি টার্মিনেটেড, উনিও বুঝতে পারলো না কেন টার্মিনেট হলো। আরেকজন দিকে টার্মিনেট করে ফেলতেছেন আপনারা। তাহলে আমি তো সেই ভয়ে ভীত দাদা, আমি যে বলছি যে কোন দিন আপনারা টার্মিনেট করে ফেললেন, তাহলে আবার যদি দাদা একটু বলেন না আপনাদের এটি কতগুলো সিক্রেসির ব্যাপার আছে, এটা বলা যাবে না, আপনি কাজ করেন, কোনো ভয় নাই দাদা, আমি তো ওটা এই আপনার সিক্রেসি, যদি আমার ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে দাদা, আপনি একটু বলেন যে, আর ঠিক আছে বলি। তো উনি পিড়াপিড়ি করার পরে উনি বলছেন স্টাফ মিটিংয়ের মধ্যে শ্যামারচরে বললেন যে, আমরা সৎ থাকতে চাই, গুটি কয়েক লোক এই দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, নিজেরা সৎ থাকতে চাই 100%, সততা হইতে হবে, চারিত্রিকভাবে কোনো স্খলন তার হওয়া যাবে না, তাই চরিত্র স্খলনের কোনো, আমরা মেয়েদের সাথে কাজ করছি, গ্রামের মানুষের সাথে, আর হলো অর্থনৈতিকভাবে আপনি কোনো হবেন না, এটা আরেকটা হচ্ছে আপনি যদি হন, হার্ডওয়ার্কিং হন, তার মানে সিনসিয়ারিটি, হার্ডওয়ার্কিং অ্যান্ড অনেস্টি ইন অল টার্মস, এগুলো 3টা লাগবে, তাহলে আপনার চাকরি যাবে না। দাদা এইবার দাদা তাইলে আর আমার চাকরি আর খাইতে পারলেন, চেষ্টা করে দেখেন, ওইটাই বলছিলাম, চেষ্টা করে দেখেন দাদা, আমার চাকরি আর খাইতে পারলেন না, যদি 3টে ইন্ডিকেটার হয় তাহলে তো আর আমার চাকরি যাবে না। আসলেই সত্যি 36 বছর 2 মাস কাজ করেছি। আরও সম্বন্ধে আরেকটু বলবো, আমিন ভাইয়ের সাথে কোনো সময় আমার মিলতো না, কিন্তু আমিন ভাইকে আমি শ্রদ্ধাও করতাম, আমিন ভাইকে শ্রদ্ধা করতাম, সাংঘাতিকভাবে লোকটা পরিশ্রম করে,
আবেদ ভাই যা বলে টোটো আরও বেশি, কয়েক 100 গুণ বেশি করেন। আবেদ ভাই তো বলছে তুমি আরডিপির জন্যে, তা আমাকে যে ইয়েতে ঢুকাইলো এই প্রথমেই এই আরইপিতে, এটা আমিন ভাই ঢুকাইছে, আমি বুঝতে পারতেছিলাম। তো আবেদ ভাইকে সরাসরি কিছু বললো, তারপরে এখন আমাকে তাল করছে, আমি তো জোনাল ম্যানেজার হইলাম, তা আমি তো ওইভাবে কাজ করছি আমার মতো করে। মিটিং যখন হয় আমি বিভিন্ন প্রোগ্রাম ইয়ে করছি, বোর্ডে যাচ্ছি, সেই জিজ্ঞেস করে আমিন ভাই তো বোর্ডে লিখতে পারে না, ওনার তো এ লিখলে ও হয়ে যায়। দিস ওয়াজ আমিন ভাই, কিন্তু জানটা দিয়ে করে। শুক্রবারে হলেই আমাকে ডাকবে, আমি আর উনি ঘুরে বেড়াবো। ছুটির দিন হলেই রফিক সাহেব চলেন যাই মাগুরা, বিল্ডিং হচ্ছে, চলেন যাই। হ্যাঁ চলেন যাই, যখনই রাতেই চলে যাচ্ছিল, রাতে অফিস থেকে চলে যাবেন ভাই, বলে চলেন। ওনারও সংসার নাই, আমারও সংসার নেই, কিন্তু অন্য যারা তো একটু তো আতিক নবী, গুণেন্দুবাবু, এরা তো একটু সময় নেই, তা আমার তো কোনো সময় নাই ওনার সাথে এরকম। সো উই হ্যাড ভেরি সাংঘাতিক ইন্টিমেসি ছিল, কিন্তু ভিতরে ভিতরে ওনাকে রেসপেক্ট করতাম। কিন্তু এই জিনিসটা আমার কাছে ব্যবধান ছিল, উনিও বুঝতেন, আমাকে বুঝতেন। উনি মনে করতেন এই ওরে সরাই দিলেই ভালো হয়, এবং সেই সরানোর জন্যে আয়শাদ ফাউন্ডেশনে পাঠাই দিবে। 1.5 বছর থেকে প্ল্যান। জোনাল ম্যানেজার থাকছি তো আবেদ ভাইকে বোঝাচ্ছে রফিক সাহেব ছাড়া এগুলো হবে না। কিন্তু আমি দেখছি যে আমি ট্র্যাক চেঞ্জ করে ফেলবো, আমি এটা করতে চাই না। আরও শিলু আবেদ করা মহিলা, আমি কেন আমার জীবনের ট্র্যাক চেঞ্জ করে ওখানে যাব। কিন্তু আমি একদিন আমরা দুইজনে ঘুরে ফিরে ঢাকায় আসছি, রাতে 2-3 দিনের ট্রিপ দিত আবেদ ভাই শীতের সময়। তো যশোর টসুর ঘুরে আসতেছি, এসে আয়শাদ ফাউন্ডেশনে চা খান আসলে। তো খাইতে বলছি যে আয়শাদ ফাউন্ডেশনের তালা ঝুলছে আন্ডার লক এন্ড কি হলো, যে কয়েকদিন ধরে 1 সপ্তাহ ধরে বন্ধ। কেন বন্ধ? কারণ ওদের কতগুলো দাবি দেওয়া আছে, তাদের বেতন ঠিক মতো নাকি দেওয়া হচ্ছে না, আরও বাড়াইতে হবে, আরও প্লাস ব্রেকের বিরুদ্ধে। আমার কাছে মনে হলো ব্রেকের, আমরা ওদের মজুরি বাড়ানোর জন্য, ওদের রাইটসের জন্য তো আমরা আন্দোলনই করছি, তা আমাদের এই ব্লেমটা কিভাবে হয় আমাদের বিরুদ্ধে? এটা তো নিশ্চয়ই কোনো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তাদের সাথে নিশ্চয়ই বসা হচ্ছে না, কেউ কেউ নিশ্চয়ই ইন্ধন যোগাচ্ছে। পরে শুনলাম ওই এখানকার পলিটিক্যাল পার্টি, ইয়াং ছেলেফেলেরা, সরকারি অফিসাররা ইন্ধন যোগাচ্ছে ব্রেকের বিরুদ্ধে, সুযোগ যদি পায়। তা আমি রাতের বেলায় আসছি, আবিন ভাইকে প্রথম উত্তরায় থাকে, উনিকে নামিয়ে দিয়ে তো আমি যাবো ইয়েতে মহাখালী, আমার বাসা আবেদ ভাই গুলশান, তা আবেদ ভাই আগে গুলশান যাবে, তারপর আবেদ ভাইকে নামিয়ে দিয়ে আবেদ ভাই তখন আবার বলতেছিল ওইটাকেই, আমাকে আবার বলে না, ওনারা দুইজনেই প্ল্যান করছে কিন্তু আমাকে ইয়েতে দিতে। এটা বন্ধ হলো না এরকমের, এটা কেন হলো? এটা আমি তো এটা এই প্রোগ্রামে নাই। তা আমি চিন্তা করছি আর বুঝে নিই এটা, কারণ আমি জেনে শুনে আমার ট্র্যাকটা চেঞ্জ করে ফেলবো এতদিন পরে। অফিসে গিয়ে সকালে আমিন ভাইয়ের সাথে আমাদের মিটিং হতো সবসময়, যারা সিনিয়র আমরা আছি, একটা আধা ঘন্টার মিটিং হতো চা খেতে খেতে। আমিন ভাই বলছে যে রফিক সাহেব, আমিন ভাই আমার একটা কথা আছে, আমি তো আপনারা যে বলছেন আয়শাদ ফাউন্ডেশন জয়েন করতে, আমি জয়েন করবো। আর আমিন ভাই দৌড় দিচ্ছে, চলেন যে আবেদ ভাইয়ের সাথে দেখা করি। যাই বললো যে আবেদ ভাই রফিক সাহেব জয়েন করবে, কিন্তু কোথায় জয়েন করবে এটা বলার আগে উনি বুঝে গেছে কোথায়। বলো আসো, এসে কি আমাকে বললো যে তুমি হবা, তোমার ডেজিগনেশন হবে জিএম। কারণ জিএম তো আমাদের ব্রেকে নাই, একটা আছে কোল্ড স্টোরেজ জিএম ছিল, আর একটা হলো আরঙের জিএম আছে একটা, তুমি হবা জিএম। আর 3টা মিশন হবে তোমার। নাম্বার 1, আয়শাদ ফাউন্ডেশনকে তুমি আরঙের কবল থেকে বের করবা, ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি তৈরি করবা। কারণ শিলু আবেদ, আমি বুঝতে পারছি ভিতরে ভিতরে, শিলু আবেদ আবেদ বের ওয়াইফ, উনি একজন ওই বিজনেস ওম্যান, পারিবারিক সূত্রে ওনার হাজব্যান্ড ছিল বিজনেসম্যান। তো উনি এই ব্রেকের নেটিগেটি এগুলো উনি বেশি পছন্দ করে না। আবেদ ভাইকে প্রায়শই বলতেন, তোমার ব্রেকে কী কাজ করছো তোমরা? এই আরঙে আসলে আমরা কাজ করছি, ভিজিবল তো, আর ব্রেকেরটা তো ইনভিজিবল, বুঝতেছেন আসল কাজটা তো এটা উনি বুঝে না। উনি মনে করেন ব্রেকে খামাখাই লোকজন আকাম করতেছে, আর ব্রেকের এই কাজ। তো আমি মনে করছি ওখানে যায় কুমিরের মধ্যে আমি পড়ে যাবো সামনে, আমি যাব না। তা আমাকে উনি বলতেছে তুমি গিয়ে আয়শাদ ফাউন্ডেশনকে তুমি আরঙের ইয়ে থেকে বের করবা। আমি ভাবি যেহেতু মনে করছে আয়শাদ ফাউন্ডেশনটা এই আরঙের প্রোডাকশন সেন্টার মাত্র, ওটা আলাদা আইডেন্টিটি কিসে। কিন্তু আবেদ ভাই তো আয়শাদ ফাউন্ডেশন করেছে আয়েশা আবেদের মেমোরেন্সকে ইয়ে করার জন্যে, তাই না? তার প্রতি সম্মান জানিয়ে, তার একটা ট্রাস্ট, তার ফ্যামিলির ট্রাস্ট, এটা বরঞ্চ আরঙের থেকে শক্ত ট্রাস্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট। আরং না বরঞ্চ ব্রেকের একটা সোশ্যাল অর্গানাইজেশন। তো সেটা বড় হওয়ার কথা, এটা আসলে আরং খেয়ে ফেলতে ওরে, তুমি এটা করবা। দ্বিতীয় হলো আরঙে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে ওদের প্রডিউসারদের, ওরা খালি আরবান প্রডিউসারদের দিতে চায়, ওরা গ্রামের ব্রেকের যে শ্রমজীবী মানুষকে কাজ দিতে চায় না, ওরা শহরের মেয়েগুলোকে দিতে চায় খালি।
তুমি এটাকে ভাঙবা। থার্ড হচ্ছে তোমার একটা ব্রেকের কালচারটা, ব্রেকের ভ্যালিউসগুলো ওখানে নেই, ওখানে ট্রেনিং নেই। কারণ এই শিলভাবে নিশ্চয়ই দেয় না ট্রেনিং করতে, ওরা কাজের লোক, তোমার ট্রেনিংয়ে যায় 7 দিন বসে থাকবে, আবার ডিজাইনার, এটা উনি চায় না। তো ওরা কি বললেন যে তুমি ওইটা ভাঙবা, এটা তুমি যে প্রথম দিনই আমার যে আমাকে বললো কখন যাবো, বলে আজকেই যাবো। তো শিলুভাবিকে বলে দিলে তুমি যাও। গিয়ে পরে প্রথমেই শিলুভাবি বললো কি জানেন, আমাকে তো চিনে যাওয়ার পর রিজনাল ম্যানেজার ছিলেন সময়, আমি উনি বলছে এই আইশাদ ফাউন্ডেশন সবগুলো চোর, তুমি একটা ভালো মানুষ যাচ্ছ। আর জি না ভাবি, ব্রেকের সব মানুষ ভালো, আপনি আপনার সাথে দেখা হয় না তো এই জন্য মনে হচ্ছে আপনি আমাকে একটু চিনেন তো সেই জন্য। বলে না না তুমি ঠিক, সব চোর আসলে এখানে যে চোর বসতেছে এগুলো সব, ওগুলো ওনার খবর নেই। তাহলে এখন আমি যে গেলাম আরঙে, তো গিয়ে তো আমি ওখানে গেলাম, আগে যারা ব্রেকের আইশাদ ফাউন্ডেশন হেড থাকতো ব্রেকের হেড অফিসে বসতো, আমার থেকে সিনিয়ররা ছিল। আমি নিলাম তো বলে আমি আরঙের সাথে যেহেতু কাজ করবো, আরঙের ভবনে বসি। প্রথম দিনে আমার একটা টেবিল দিল যা জায়গায়, যে এসিও নাই লাইটও নেই, ও জায়গায় একটা টেবিল দিল। আর আমার চা আসে 100 জন পরে, লাস্ট চাটা আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাকে দেয়। মানে এত ব্রেকের এত এম্পাওয়ার্ড ছেলে এখানে এসে একেবারে একটা টোটালি ডিসএম্পাওয়ার্ড হয়ে গেলাম এখানে। তা আবার এখানে হলো আমাকে এম্পাওয়ার্ড করা, আবার ওই কায়দায় হবে না, রিজিওনাল ম্যানেজারি যে টাইমগিরি যে করছি সেটা হবে না। কারণ এখানে আছে আবেদ ভাইয়ের ভ্যালু ক্রিয়েট করতে হবে, মিশনটা তো অনেক লম্বা। তো এটাকে এক্সিকিউট করার জন্যে আবেদ ভাই, আমিন ভাই, তিনজনে পরামর্শ দিতেন, আর আমি বসে বসে এগুলো এক্সিকিউট করতাম।